বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি কাশ্মীরের ইতিহাস নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। সপ্তম শতকে কারকোট বংশের প্রতিষ্ঠাতা দুর্লভ বর্ধনের আমল থেকে কাশ্মীর ভারতের রাজনীতিতে প্রাধান্য পায়। দুর্লভ বর্ধন 627 খ্রিস্টাব্দে কাশ্মীর ও পাঞ্জাবের একাংশ শাসন করতেন। এরপর দুর্লভক সিংহাসনে বসেন। তারপর চন্দ্রপীর কাশ্মীরের সিংহাসনে বসেন। তিনি 713 খ্রিস্টাব্দে চীনে এক দূত পাঠান। তিনি কাশ্মীরে আরব আক্রমণের সম্ভাবনাকে প্রতিরোধ করেন। কেউ কেউ বলেন যে চন্দ্রাপীর চীনের বশ্যতা স্বীকার করেন, তবে এ সম্পর্কে মতভেদ আছে। চন্দ্রাপীর খুবই ধর্মভীরু ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন বলে কলহন বলেছেন। চন্দ্রাপীরের পর তার ভ্রাতা তারাপীর সিংহাসনে বসেন। তিনি খুবই অত্যাচারী রাজা ছিলেন। এরপর মুক্তাপীর ললিতাদিত্য 724 খ্রিস্টাব্দে কাশ্মীরের সিংহাসনে বসেন। কারকোট বংশের শ্রেষ্ঠ রাজা হিসাবে মুক্তাপীর ললিতাদিত্য পরিগণিত হন। তিনি কাশ্মীরে তিব্বতীদের আক্রমণ বন্ধ করার জন্য 733 খ্রিস্টাব্দে চীন সম্রাটের দরবারে একটি দূত মিশন পাঠান। চীন সম্রাট এই মিশনকে সম্মানের সঙ্গে গ্রহণ করেন এবং মুক্তাপীরকে কাশ্মীরের রাজা বলে স্বীকৃতি দেন। মুক্তাপীর কনৌজের যশোবর্মনের সঙ্গে যোগ দিয়ে তিব্বতীদের বিতাড়িত করেন। মুক্তাপীর দার্দ, কম্বোজ প্রভৃতি উপজাতিদেরও পরাস্ত করেন। মুক্তাপীরের সর্বশ্রেষ্ঠ কীর্তি ছিল কনৌজ রাজ যশোবর্মনের বিরুদ্ধে যুদ্ধ জয়। উত্তর ভারতের আধিপত্য নিয়ে কনৌজ ও কাশ্মীরের দ্বন্দ্বে তিনি যশোবর্মনকে পরাস্ত করেন এবং কনৌজ অধিকার করেন। তিনি আরও পূর্বে এগিয়ে মগধ, গৌড়, কামরূপ ও কলিঙ্গ জয় করেন। দক্ষিণ ভারতের চালুক্য শক্তিকেও তিনি পরাস্ত করেন বলে দাবি করা হয়। এর ফলে তিনি কর্ণাটক অধিকার করে কাবেরী উপত্যকা পর্যন্ত অগ্রসর হন। এরপর তিনি পশ্চিমে মুখ ফিরিয়ে কোঙ্কণ, দ্বারকা, কাথিয়াওয়াড়, মালব ও গুজরাট জয় করেন। সিন্ধুতে তিনি আরবদের পরাস্ত করেন। মুক্তাপীর ললিতাদিত্যের এই বিরাট দিগ্বিজয়ের কাহিনী কোনো কোনো পণ্ডিত অবিশ্বাস্য বলে মনে করেন, কারণ কলহন বহু পরে এই কাহিনী রচনা করেন এবং এই কাহিনীর সমর্থনে অন্য কোনো সূত্র পাওয়া যায় না। শুধুমাত্র গৌড়, আরব, তুর্কি, দার্দ ও তিব্বতীদের বিরুদ্ধে মুক্তাপীরের বিজয়ের কথা সমর্থিত হয়। যাই হোক, মুক্তাপীরের রাজ্য জয়ের কাহিনী যদি সত্য হয় তবে তাকে এক বিরাট বিজয়ী বলা চলে। তিনি কাশ্মীরে বহু প্রাসাদ ও মন্দির তৈরি করেন। বিখ্যাত মার্তণ্ড মন্দির তিনি নির্মাণ করেন। 760 খ্রিস্টাব্দে মুক্তাপীরের মৃত্যু হয়। মুক্তাপীরের পর কাশ্মীরের উল্লেখযোগ্য রাজা ছিলেন তার পৌত্র জয়াপীর বিনয়াদিত্য। তিনি গৌড় ও কনৌজ জয় করে মুক্তাপীরের বিজয়ের অনুকরণের চেষ্টা করেন। দামোদরগুপ্ত, বাসন, উদ্ভট প্রভৃতি কবি তার রাজসভায় ছিলেন। তার মৃত্যুর পর কারকোট বংশের ক্ষমতা ক্ষয় পায়। 855 খ্রিস্টাব্দে কারকোট বংশের পতন হয়।
এরপর উৎপল বংশ কাশ্মীরে রাজত্ব করেন। অবন্তিবর্মন 855 থেকে 883 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। তিনি অবন্তিপুর নামে এক নগর স্থাপন করেন। তার মন্ত্রী সূর্য ছিলেন সুযোগ্য প্রশাসক। তার চেষ্টায় কাশ্মীরের জলসেচ ব্যবস্থার উন্নতি হয়। অবন্তিবর্মনের পর উল্লেখযোগ্য শাসক ছিলেন শঙ্কর বর্মন 885 থেকে 902 খ্রিস্টাব্দ। তিনি প্রতিহার রাজ ভোজের বিরুদ্ধে সংগ্রাম করেন, তবে তিনি ছিলেন শোষণকারী রাজা। এরপর উৎপল বংশীয় গোপাল বর্মন ও পার্থ বর্মন যথাক্রমে 1902 থেকে 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত গোপাল বর্মন এবং পার্থ বর্মন 1906 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কিন্তু এই রাজাদের দুর্বলতার সুযোগে প্রাসাদে রক্ষীতন্ত্রীরা অত্যন্ত অত্যাচারী হয় ও জনজীবন বিপর্যস্ত হয়। শেষ পর্যন্ত চক্রবর্মন নামে এক ব্যক্তি তন্ত্রীদের দমন করে সিংহাসনে বসেন। উৎপল বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় অবন্তিবর্মন। তাকে উচ্ছেদ করে যশস্কর নামে এক ব্রাহ্মণ সিংহাসনে বসেন। যশস্কর ছিলেন সুশাসক, কিন্তু তার বৈধ অধিকার সিংহাসনে না থাকায় তার বিরুদ্ধে চক্রান্ত দেখা দেয়। 949 খ্রিস্টাব্দে প্রভগুপ্ত তাকে সিংহাসনচ্যুত করে নিজে সিংহাসনে বসেন। এরপর ক্ষেমগুপ্ত কিছুকাল রাজত্ব করেন। ক্ষেমগুপ্তের পর তার পুত্র অভিমন্যু সিংহাসনে বসেন। তার তরফে রানী দিদ্যা শাসন পরিচালনা করেন। দিদ্যা ছিলেন খুবই নিষ্ঠুর ও খল প্রকৃতির। সংগ্রামরাজ দিদ্যাকে নিহত করে লাহোর বংশের শাসন স্থাপন করেন। সংগ্রামরাজ লাহোর বংশকে কাশ্মীরের সিংহাসনে বসান। তারপর হরি ও অনন্ত যথাক্রমে রাজত্ব করেন। এরপর উল্লেখযোগ্য রাজা ছিলেন হর্ষ। তিনি ছিলেন সুশাসক। লাহোর বংশের শেষ বিখ্যাত রাজা ছিলেন জয় সিংহ। 1128 থেকে 1155 পর্যন্ত তিনি সিংহাসনে থাকেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।